আসসালামু আলাইকুম। আমরা শুনছি ফার্মার বয় লরা ইনগলস ওয়াইল্ডারের বিখ্যাত বই। আজ দ্বিতীয় পর্বে আলমানজোর শৈশবের নতুন সব অভিযানে আপনাকে নিয়ে যাব। চলুন শুরু করি আজকের যাত্রা। কদিন পর এক সকালে দুধের স্বর আর ম্যাপল চিনি মিশিয়ে তৃপ্তির সঙ্গে জই খাচ্ছে আলমানজো। এমনই সময় বাবা জানালো আজ ওর জন্মদিন। আলমানজো ভুলেই গিয়েছিল জন্মদিনের কথা। আজ থেকে ঠিক ৯ বছর আগে এমনই এক শীতের সকালে হয়েছিল ও। কাঠের শেডে তোমার জন্য একটা জিনিস রাখা আছে, বলল বাবা। কথাটা শুনেই উঠতে যাচ্ছিল আলমানজো। মা বলল, সব নাস্তা না খেয়ে উঠে পড়লে বুঝতে হবে যে ও ভয়ানক অসুস্থ বোধ করছে। কাজেই সারাদিন বিছানায় শুয়ে থাকতে হবে আর তেতো ওষুধ খেতে হবে। চট করে বসে পড়ল ও আবার। ওষুধের চেয়ে নাস্তা খাওয়াই ভালো। নাস্তাটা কোনো মতে শেষ করেই ছুটল আলমানজো কাঠের শেডের দিকে। ছোট্ট একটা জোয়াল রয়েছে ওখানে। লাল সিডার কাঠ দিয়ে তৈরি করেছে বাবা ওটা। যেমন শক্ত তেমনই হালকা। অবাক হয়ে গেল আলমানজো। এত কষ্ট করেছে বাবা ওর জন্য। এটা আমার বাবা? নিজের? এক্কেবারে নিজের? হ্যাঁ বাপ, বাছুরগুলোকে ট্রেনিং দেওয়ার বয়স হয়ে গেছে তোমার। আজ আর স্কুলে যেতে হলো না ওকে। কাজ থাকলে ওরা স্কুলে যায় না কখনো। আজ বড়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব চেপেছে কাঁধে। ট্রেনিং দিতে হবে এরে বাছুর দুটোকে। জোয়ালটা নিয়ে গোলাবাড়িতে গিয়ে হাজির হলো ও। বাবাও এলো সঙ্গে। আলমানজো ভাবছে, বাছুর দুটোকে যদি ভালোভাবে পোষ মানাতে পারি, তাহলে বাবা হয়তো আগামী বছর কোল্ট ট্রেনিং এর দায়িত্ব দেবে আমাকে। দক্ষিণ গোলাঘরে নিজেদের স্টলে রয়েছে স্টার আর ব্রাইট। ওকে দেখেই একসঙ্গে ভিড় করে এগিয়ে এলো ওরা। অমসৃণ জিভ দিয়ে চেটে দিল ওর হাত। ওরা ভেবেছে ও গাজর এনেছে বুঝি। জানে না ওদেরকে ভদ্রবলদের আচরণ শিখতে হবে আজ থেকে। জলটা কিভাবে ওদের নরম কাঁধে তুলতে হবে দেখিয়ে দিল বাবা। বলল, সময় পেলেই ওকে জোয়ালের ভিতর দিকের বাঁকগুলো মখমলের মতো মসৃণ করতে হবে কাচের টুকরো ঘষে, যেন ঠিক খাপে খাপে বসে যায় বাছুরগুলোর কাঁধ, একটুও ব্যথা না লাগে। স্টলের হুড়কোগুলো সরাতেই ওর পিছু পিছু তুষার মোড়া ঠান্ডা গোলা প্রাঙ্গণে চলে এলো ওরা। জোয়ালের একটা দিক উঁচু করে ধরে রাখলো বাবা। অন্য দিকটা ব্রাইটের ঘাড়ে বসালো আলমানজো। তারপর ব্রাইটের গলার নিচ দিয়ে একটা বো পরালো। বোর দুই প্রান্ত জোয়ালের গায়ে তৈরি করা দুটো গর্তের ভিতর দিয়ে উঠে এলো উপরে। তারপর বোর দুপ্রান্তের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিল কাঠের দুটো বোপিন। ব্যাস, আটকে গেল বোটা জোয়ালের সঙ্গে। নড়ে চড়ে ঘাড় বাঁকিয়ে কাঁধে চাপানো অদ্ভুত জিনিসটা দেখবার চেষ্টা করছে ব্রাইট অস্বস্তি ভরে। কিন্তু নিচু কণ্ঠে তাকে আশ্বাস দিচ্ছে আলমানজো। তাই দাঁড়িয়ে থাকলো স্থির হয়ে। খুশি হয়ে ওকে একটা গাজর দিল আলমানজো। স্টারকে আর ডাকবার প্রয়োজন হলো না। ব্রাইটের কচরমচর গাজর চিবানোর শব্দ পেয়েই এগিয়ে এলো সে নিজের ভাগ নিতে। বাবা ওকে ঠেলে এগিয়ে দিল ব্রাইটের পাশে, জোয়ালের অপর প্রান্তের নিচে। বোটা ওর গলার নিচ দিয়ে উপরে তুলে জোয়ালের সঙ্গে আটকে দিল আলমানজো বোপিন দিয়ে। এবার স্টারের ছোট্ট শিং দুটো এক টুকরো দড়ির ফাঁস দিয়ে বেঁধে দড়িটা ধরিয়ে দিল বাবা আলমানজোর হাতে। বাছুর দুটোর সামনে গিয়ে দাঁড়ালো আলমানজো। চেঁচিয়ে হুকুম দিল, কিরাপ। স্টারের গলাটা লম্বা হচ্ছে ক্রমে। আলমানজোর দড়ির টানে শেষ পর্যন্ত পা বাড়ালো সামনে। ওদিকে খোদ আওয়াজ তুলে পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো ব্রাইট। জোয়াল চাপানো থাকায় মাথাটা বাঁকা হয়ে যাচ্ছে স্টারের। কাজেই তাকে থামতে হলো। থেমে দাঁড়িয়ে ঘটনাটা কি বুঝবার চেষ্টা করছে ওরা চোখ বড় বড় করে। ওদেরকে ঠেলে ধাক্কিয়ে পাশাপাশি দাঁড় করাতে সাহায্য করলো বাবা আলমানসোকে। তারপর বলল, এবার আমি চললাম বাপ।
কিভাবে কি শেখাবে ওদের তুমিই ভেবে বের করো। কথাটা বলেই গোলাঘরের ভিতর অদৃশ্য হয়ে গেল বাবা। বাবা ওর কাজ তদারক করতে থাকছে না। আলমান্জোর মনে হলো এতেই প্রমাণ হয় যে এদিকটা সামলানোর মতো বয়স ওর হয়েছে। ওর কাঁধেই এখন পুরোটা দায়িত্ব। তুষারের উপর দাঁড়িয়ে বাছুরগুলোর দিকে চেয়ে রইল। ওরাও গোবেচারা ভঙ্গিতে দেখছে ওকে। আলমান্জো ভাবছে, গিড আপ করলে কি করতে হবে সেটা এদের কিভাবে শেখানো যায়। আমি নিজে বুঝলে তো আর হবে না, ওদেরকে বোঝাতে হবে। কিন্তু কিভাবে, কি করলে ওরা বুঝবে? আমি যখন গিড আপ বলবো, ওদের তখন সোজা সামনে এগোতে হবে। কিছুক্ষণ ভাবলো আলমানজো। তারপর বাছুর দুটোকে ওখানেই রেখে ফিডবক্স থেকে 2 পকেট ভর্তি গাজর নিয়ে ফিরে এলো। রশিটা লম্বা করে ধরে যতটা সম্ভব দূরে দাঁড়ালো ও। ডান হাত পকেটে। এবার গিডা বলে চেঁচিয়ে উঠেই পকেট থেকে গাজর বের করে দেখালো। সোৎসাহে এগিয়ে এলো ওরা। ওয়াও! কাছে আসতেই চেঁচিয়ে বলল আলমানজো। গাজর নেবে বলে থামলো ওরা। 2 ছাত্রকেই একটা করে গাজর দিল ও। ওদের খাওয়া শেষ হতেই আবার পিছিয়ে গিয়ে পকেটে হাত দিয়ে চেঁচালো, গিডাপ! গিডাপ মানে যে সামনে এগোও, আর ওয়াও মানে থামো। এটা বাছুর দুটো এতই দ্রুত শিখে নিল যে রীতিমতো অবাক হয়ে গেল আলমানজো। ঠিক পূর্ণ বয়স্ক ষাঁড়ের আচরণ করছে ওরা এখন। বাবা এসে দাঁড়ালো গোলাঘরের দরজায়। অল্প কিছুক্ষণ ও ট্রেনিং দেওয়া দেখলো। তারপর বলল, হয়েছে বাপ, একদিনের জন্যে যথেষ্ট হয়েছে। আলমানজোর মনে হলো না যে যথেষ্ট হয়েছে, কিন্তু বাবার কথার উপর তো আর কথা চলে না। ওর মন বুঝে আবার বলল বাবা, প্রথমেই যদি বেশি খাটাও, ওরা শেখার আগ্রহ হারাবে। তাছাড়া খাওয়ার সময় হয়ে গেছে। অবাক হয়ে আকাশের দিকে তাকালো আলমানজো। আরে, তাই তো, 1 মিনিটেই পার হয়ে গেছে আধবেলা। বউপিন খুলে বউ দুটো নামিয়ে জোয়ালটা বাছুর দুটোর ঘাড় থেকে তুলে নিল আলমানজো। ওদের তাড়িয়ে গরম স্টলে ভরে আটকে দিল দরজা। কিভাবে পরিষ্কার খড় দিয়ে ঘষে বউ আর চোয়াল পেরেকে ঝুলিয়ে রাখতে হয় দেখিয়ে দিল বাবা। ওগুলো সব সময় পরিষ্কার আর শুকনো না রাখলে ঘা হবে বাছুরের ঘাড়ে। ঘোড়ার গোলাঘরের সামনে 1 মিনিট থামলো আলমান্সো। দু চোখ ভরে দেখে নিল কোল্ড দুটোকে। স্টার আর ব্রাইটকে পছন্দ করে ও, কিন্তু ঘোড়ার বাচ্চার সঙ্গে ওদের কোনো তুলনাই হয় না। ঘোড়ার চেহারা, চালচলন, স্বভাব চরিত্র, বুদ্ধি, সৌন্দর্য, চাহনি সবকিছুই রাজকীয়। গরুর মতো সাদামাঠা নয়। একটা কোল্টকে ট্রেনিং দিতে পারলে খুব ভালো লাগতো। মনের কথাটা বলেই ফেলল ও। ওটা বড়দের কাজ বাপ, বলল বাবা। ছোট্ট একটা ভুল হলেই নষ্ট হয়ে যাবে চমৎকার একটা কোল্ট। আর কোনো কথা না বলে বাবার পিছু পিছু ঘরে চলে এলো আলমানজো। অনেকদিন পর বাবা মার সঙ্গে একা খেতে বসে কেমন যেন লাগলো ওর। বাইরের কেউ নেই বলে রান্নাঘরেই একটা টেবিলে বসে খেয়ে নিল ওরা। খুব খিদে পেয়েছিল টের পেল আলমানজো খেতে বসে। বাবা মার গল্প করবার ফাঁকে এক মনে খেয়ে চলল ও গপাগপ। খাওয়া শেষ হলে থালা বাসন ডিশ প্যানে রেখে মা বলল, লাকড়ির বাক্সটা ভরে ফেলো তো আলমানজো, তারপর আরো কয়েকটা কাজ আছে। স্টোভের ধারে গিয়ে উডশেডের দরজাটা খুলল আলমানজো। খুলেই দেখে ঝকঝকে নতুন একটা হ্যান্ডস্লেড। ওটা যে ওর হতে পারে বিশ্বাসই করতে পারছে না। ও ভেবেছিল জোয়ালটাই ওর জন্মদিনের একমাত্র উপহার। গলা চড়িয়ে জিজ্ঞেস করলো, কার জন্য এই স্লেড বাবা? এটা কি নিশ্চয়ই আমার জন্যে না? হেসে উঠল মা। বাবার চোখ দুটো ঝিকমিক করে উঠল। বলল, তবে কার? এ বাড়িতে 9 বছরের আর কে আছে বলো? হিকড়ি কাঠ দিয়ে নিজ হাতে সুন্দর করে বানিয়েছে বাবা। গায়ে হাত বুলিয়ে কোথাও কোনো উঁচু হয়ে থাকা গোজ বা জোড়া দেওয়ার ফাঁক টের পেল না আলমানজো। যাও যাও,
বেরিয়ে পড়ো। হাসতে হাসতে বলল মা। বাইরে নিয়ে যাও স্লেটটা। দেখো এক চক্করে ঘুরে কেমন লাগে। আকাশে জ্বলজ্বল করছে সূর্যটা, কিন্তু তুষারের উপর ঠান্ডা এখন হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে। সন্ধ্যা পর্যন্ত স্লেড নিয়ে আপন মনে খেলল আলমান্জো। নরম তুষারে নড়তে চায় না স্লেড, কিন্তু রাস্তায় বব স্লেডের রানার দিয়ে তৈরি হয়েছে দুটো চমৎকার শক্ত ট্র্যাক। পাহাড়ের উপর উঠে স্লেডে চড়ে সাঁ করে পিছলে নেমে আসছে ও নিচে, কিন্তু রাস্তাটা আঁকাবাঁকা আর সরু। বেশ অনেক দূর চলছে বটে, কিন্তু এক সময় রাস্তা ছেড়ে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে তুষারের উপর। আছড়ে পাছড়ে উঠে আবার স্লেড হাতে নিয়ে পাহাড় বেয়ে উঠছে সে উপরে। এর মধ্যে বার কয়েক আপেল, ডোনাট বা বিস্কিটের জন্য যেতে হয়েছে বাড়িতে। নিচতলাটা গরম হয়ে আছে স্টোভের আগুনে। কেউ নেই। উপরে মার চরকা চলছে খটাখট খট শব্দে। উডশেডের দরজা খুলে কান পেতে শুনল সিপসিপ আওয়াজে চলছে বাবার রেদা। কাঠের গা থেকে সরু চিলতে উঠে আসবার খসখসে শব্দ পেল। সিঁড়ি বেয়ে বাবার কাজের ঘরে চলে এলো আলমান্জো। এক হাতে একটা ডোনাট, অপর হাতে দুটো বিস্কিট। একবার এটায় একবার ওটায় কামড় দিচ্ছে থেকে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মেঝে থেকে একটা ওক কাঠের তক্তা তুলে নিয়ে রেদার 5-6 টানেই মসৃণ করে ফেললো বাবা। তক্তাটা একপাশে রেখে আরেকটা তুলে নিল মেঝে থেকে। তারই ফাঁকে চোখ তুলে ওকে দেখে ভ্রু নাচালো। কি বাপ, কেমন লাগছে স্লেডে উঠতে? খুব ভালো বাবা, আমি পারবো কাঠ ছাড়তে? একটু পিছিয়ে বসলো বাবা। ডোনাটের শেষটুকু মুখে পুরে উঠে পড়ল আলমান্জো বাবার কোলে। প্রথমে একবার ও নিজেই চেষ্টা করলো, বেঁধে বেঁধে যাচ্ছে বলে ওর হাতের উপর দিয়ে বাবাও ধরল রেদাটা। তারপর কয়েক ঠেলা দিতেই মসৃণ হয়ে গেল তক্তাটা। তক্তা উল্টে বসালো আলমান্জো। আবার কয়েক ঠেলায় মসৃণ হয়ে গেল এপিঠো। খুশি মনে বাবার কোল থেকে নেমে চলল আলমান্জো মায়ের কাছে। হাত দুটো যেন উড়ে বেড়াচ্ছে মার। ডান পায়ে চাপ দিচ্ছে চরকার পাদানিতে। ঘরটা চিমনির আছে গরম। দেয়াল জুড়ে ঝোলানো রয়েছে রং বেরঙের সুতো। গত বছর ওগুলো রং করেছে মা। চরকায় তৈরি হচ্ছে সাদা আর কালো উলের কাপড়। এটা কার জন্যে তৈরি করছো মা? জিজ্ঞেস করলো আলমানজো। আঙ্গুল দিয়ে দেখায় না আলমানজো। বলল মা চরকার শব্দ ছাপিয়ে উঁচু গলায়। এটা ভদ্রতা নয়। এবার আঙ্গুল না তুলে বলল ও। কার জন্যে? রয়্যাল। ওর একাডেমি স্যুট হবে এটা দিয়ে, বলল মা। আগামী শীতে রয়্যাল যাচ্ছে ম্যালনে একাডেমিতে পড়বে বলে। মা এখন থেকেই ওর স্যুটের জন্য কাপড় বুনতে লেগে গেছে। বাড়িতে সব ঠিকঠাক আছে দেখে নিশ্চিন্ত হয়ে আরো দুটো ডোনাট নিয়ে খেলতে চলে গেল ও বাইরে। সন্ধ্যা হয়ে আসতে স্লেট রেখে দৈনন্দিন কাজে লেগে গেল আলমানজো। কাজের কোনো অভাব নেই। মজার মজার সব কাজ। পশুদের পানি খাওয়াও, খাবার দাও, ময়লা খড় পরিষ্কার করে শুকনো খড় বিছাও স্টলগুলোয়, দুধ দোয়াও, মুরগিদের খাবার দাও, আর সুযোগ পেলেই সবচেয়ে আকর্ষণীয় স্টলটার সামনে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখো কোল্ট দুটোকে। গোলাঘর থেকে বেশ কিছুটা দূরে পাম্প হাউস। ওখানেই শুরু হয় প্রথম কাজ। ঠান্ডা পাম্প ঘরে ঢুকে প্রাণপণে পাম্প হ্যান্ডেল ধরে চাপ দেয় আলমানজো। পানি উঠে এসে প্রথমে পড়ে টিনের একটা টুয়া মতো জিনিসে। ওখান থেকে দেয়ালের একটা ফোকরের মধ্য দিয়ে গিয়ে পড়ে বাইরে রাখা বড় একটা গামলায়। গামলার গায়ে বরফের প্রলেপ পড়েছে ঠান্ডায়। ওদিকে দফায় দফায় ঘোড়াগুলোকে এনে পানি খাওয়ায় বাবা। প্রথমে লাঙ্গল টানা আর ওয়াগনটা বড়গুলোকে বাচ্চা সহ আনা হয়। ওদের পানি খাওয়া হয়ে গেলে এক এক করে আনা হয় আলমানজোর প্রিয় কোল্টগুলোকে। ওগুলোকে এখনো ভালো মতো পোষ মানানো হয়নি। ওরা লাফায় ঝাঁপায়, পা ছড়ে,
ছুটে পালাবার চেষ্টা করে, বিরক্ত বোধ করে ঠান্ডায়, কিন্তু শক্ত করে রশি ধরে রাখে বাবা, ছুটতে দেয় না। এদিকে প্রাণপণে পাম্প করে চলে আলমানজো। ঘোড়াগুলো কম্পমান নাক ডোবায় পানিতে, একটানে কমিয়ে দেয় অনেকখানি। ঘোড়াগুলোর পানি খাওয়া হয়ে গেলে বাবা এসে ঢোকে পাম্প হাউসে। বাইরে রাখা পানির গামলা ভর্তি হয়ে যায় খুব দ্রুত। তারপর গিয়ে ছেড়ে দেয় গরুগুলোকে। গরু বাছুরকে আর পথ দেখাতে হয় না, ছাড়া পেয়েই ছুটে আসে গামলার ধারে। ওদিকে একমনে পাম্প করে চলছে আলমানজো। পানি খেয়ে আর দাঁড়ায় না ওরা, ছুটে চলে যায় গোলাঘরের নিজ নিজ গরম স্টলে। পিচফর্ক নিয়ে আলমানজো স্টল পরিষ্কার করতে করতেই জই আর মটরশুঁটি মাপমতো মেশানো হয়ে গেছে বাবার। ইতোমধ্যে রয়্যাল ফিরে এসেছে স্কুল থেকে। সবাই মিলে প্রাত্যহিক কাজগুলো শেষ করতে আর খুব বেশি সময় লাগে না। ফুরিয়ে গেল জন্মদিন, কাল থেকে আবার স্কুল। কিন্তু রাতে সাবার খেতে খেতে বাবা বলল, বরফ কাটতে যাবে কাল। রয়্যাল আর আলমানজো ইচ্ছে করলে যেতে পারে সঙ্গে। এত ঠান্ডা পড়েছে যে পায়ের নিচের তুষার খড়খড়ে লাগছে বালির মতো। উপর দিকে একটু পানি ছেটালে বরফের বল পড়ছে নিচে। এমন দিনেই বরফ কাটতে হয়। পুকুর থেকে চাই কেটে তুললেও এক ফোঁটা পানি পড়বে না, মুহূর্তে জমে যাবে। ববস্লেডে চড়ে চলেছে ওরা ট্রাউট রিভারের একটা পুকুরের দিকে। টুংটাং বেল বাজিয়ে ছুটছে ঘোড়াগুলো, নাক দিয়ে ধোঁয়ার মতো শ্বাস ছাড়ছে। বাবা আর রয়্যালের মাঝখানে জায়গা করে নিয়েছে আলমানজো। সূর্য উঠছে, ক্রমে স্পষ্ট হয়ে উঠছে সবকিছু। আলোর প্রতিফলন দেখা যাচ্ছে তুষার কণায়। মাইলখানেকের রাস্তা, কিন্তু এরই মধ্যে থামতে হলো একবার। ঘোড়াগুলোর নাকে বরফ জমে গিয়ে শ্বাস টানায় অসুবিধে ঘটাচ্ছে। বাবা দুহাতে ওদের নাক ধরতেই বরফ গলে গিয়ে ওদের শ্বাসকষ্ট দূর হলো। ববস্লেড পুকুরে পৌঁছালে আলমানজো দেখল ওদের আগেই এসে পড়েছে ফ্রেঞ্চ, জো আর লেজি জন। জঙ্গলে কাঠের তৈরি কুটিরে থাকে ওরা। ওদের কোনো খামার নেই। শিকার করে, ফাঁদ পেতে জানোয়ার ধরে আর মাছ মারে। সারাক্ষণ থাকে ওরা নাচ গান হাসি তামাশায়। সাইডারের বদলে রেড ওয়াইন খায়। বাবার কাজের লোক দরকার হলে ওদের ডাকে। পারিশ্রমিক হিসেবে তলকুঠুরির ব্যারল থেকে লবণ দেওয়া মাংস পায় ওরা। উঁচু বুট পরে দাঁড়িয়ে আছে ওরা পুকুরের ধারে। গায়ে দিয়েছে পুরু কম্বলের জ্যাকেট, মাথায় কান ঢাকা ফারের টুপি। লম্বা গোফে জমে আছে তুষার কণা। দুজনের কাঁধেই একটা করে কুঠার, একটা ক্রস কাট করাতেও এনেছে ওরা বরফ কাটবে বলে। ক্রস কাট করাতের লম্বা সরু ব্লেডের দুমাথায় দুটো কাঠের হ্যান্ডেল থাকে। দুজন দুদিকের হ্যান্ডেল ধরে সামনে পিছনে টেনে কাটতে হয়। কিন্তু আলমানজো বুঝতে পারল না এই করাত দিয়ে ওরা বরফ কাটবে কি করে। মেঝের মতো বিছিয়ে আছে বরফ, কিনারা কোথায় যে করাত চালাবে। ওদের দেখেই হাসলো বাবা, বলল, পেনিটস করা হয়ে গেছে তোমাদের? আলমানজো ছাড়া হেসে উঠল সবাই। কৌতুকটা জানা নেই ওর, বুঝতে পেরে ফ্রেঞ্চ জো বলল, তুমি জানো না ব্যাপারটা? একটা ক্রস কাট করাত দিয়ে বরফ কাটতে পাঠানো হয়েছে দুই আইরিশম্যানকে। প্রচুর কাঠ, গাছের গুড়ি কেটেছে ওরা, কিন্তু বরফ কাটেনি কোনোদিন। বরফের দিকে চাইলো ওরা, করাতের দিকে চাইলো। তারপর একজন পকেট থেকে একটা পেনি বের করে বলল, এসো, টস করে দেখি কে নিচে যাবে। এবার আলমানজো হাসলো। এই ঠান্ডা পানি ছোঁয়াই যায় না, নিচে গিয়ে করাত চালাবে কি করে। পুকুরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো ওরা। জোর বাতাস বইছে, তুষার সরিয়ে যেন ওদের জন্যেই তৈরি রেখেছে বেশ কিছুটা জায়গা। জো আর জন বেশ বড়সড় একটা তিনকোনা গর্ত খুঁড়ল ওখানে। ভাঙ্গা টুকরোগুলো সরিয়ে ফেলতেই টলটলে পানি দেখা গেল নিচে। 20 ইঞ্চি মতো পুরু, বলল লেজি জন। তাহলে 20 ইঞ্চি করেই কাটো, বলল বাবা।
ফাঁক দিয়ে নিচে নামিয়ে দিল ওরা ক্রসকাট করাতের এক মাথা। তারপর কাটতে শুরু করলো। ও মাথায় কারো ধরবার প্রয়োজন পড়ল না, কারণ কাঠের মতো শক্ত নয় বরফ, একাই কাটা যায়। 20 ইঞ্চি দূরে দুটো সরল রেখায় সমান্তরাল করে 20 ফুট কাটল ওরা। তারপর কুঠার দিয়ে টোকা দিতেই 20 ইঞ্চি চওড়া, 20 ইঞ্চি উঁচু আর 20 ফুট লম্বা বরফের চাইটা আলগা হয়ে ভাসতে থাকলো পানিতে। তিন কোনা ফাঁকের দিকে ঠেলে দিল ওটাকে জন লাঠি দিয়ে। জয় আবার ঘ্যাচ ঘ্যাচ কাটতে শুরু করলো 20 ইঞ্চি পর পর। আর বাবা বড় একটা সাঁড়াশি দিয়ে ওগুলো তুলে সাজিয়ে রাখতে থাকলো ববস্লেডের উপর। দৌড়ে গর্তের কিনারায় গিয়ে দাঁড়ালো আলমান্জো করাতের কাজ দেখবে বলে। হঠাৎ পিছলে গেল পা। চারদিকে হাতড়ে ধরবার কিছু পেল না। পড়ে যাচ্ছে পানিতে। জানে পরেই তলিয়ে যাবে। স্রোতের টানে চলে যাবে বরফের নিচে। কেউ উদ্ধার করতে পারবে না। হঠাৎ করাত ছেড়ে ছোবল দিল ফ্রেঞ্চোর একটা হাত। একটা চিৎকার কানে গেল ওর। পর মুহূর্তে অনুভব করলো একটা কর্কশ হাত চেপে ধরেছে ওর পা। হ্যাচকা টানে ওকে সরিয়ে আনলো হাতটা। দড়াম করে উপুর হয়ে পড়ল আলমান্জোর শক্ত বরফের উপর। প্রচণ্ড ঝাঁকি খেল গোটা শরীর, কিন্তু তারপরও চট করে উঠে দাঁড়ালো ও। দেখলো দৌড়ে আসছে বাবা। সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে বাবা। বিশাল, ভয়ঙ্কর। আচ্ছা মতো চাপকানো দরকার তোমাকে, বলল বাবা। বুঝেছ? হ্যাঁ বাবা, মিনমিন করে বলল আলমান্জো। ও জানে দোষ হয়ে গেছে। 9 বছরের একটা ছেলের উচিত হয়নি বোকার মতো গর্তের অত কাছে যাওয়া। ভয় যেমন পেয়েছে তেমনি লজ্জাও পেয়েছে আলমান্জো। জামা কাপড়ের ভিতর কুঁকড়ে ছোট হয়ে গেল ওর শরীরটা। পা কাঁপছে চাবুকের ভয়ে। বাবার চাবুকে খুব ব্যথা লাগে, তবে এও জানে ওকে চাবুক মারাই উচিত। ববস্লেডে রাখা চাবুকটা দেখলো একবার। এবারের মতো ছেড়ে দিচ্ছি, বলল বাবা ধরা গলায়। আলমান্জো জানে না ওর চেয়েও কত বেশি ভয় পেয়েছে বাবা দুর্ঘটনার পরিণতির কথা ভেবে। কিনার থেকে দূরে থাকবে। হ্যাঁ বাবা, বলল আলমান্জো নিচু গলায়। সরে গেল গর্তের কিনারা থেকে। ববস্লেড বরফে ভর্তি হয়ে গেলে কোলাঘরের পাশে বরফ ঘরে নিয়ে আসা হলো সব। 3 ইঞ্চি পুরু করে কাঠের গুঁড়ো ছড়ালো বাবা মেঝেতে। তার উপর 3 ইঞ্চি ফাঁক ফাঁক করে বসালো বরফের চাই। ওগুলো বসিয়ে দিয়েই ছুটলো আবার পুকুরে। বরফ ঘর তৈরির কাজে লেগে গেল রয়্যাল আর আলমান্জো। প্রতিটা বরফখণ্ডের ফাঁকে কাঠের গুঁড়ো ভরে কাঠি দিয়ে খুঁচিয়ে আট করে বসালো। তারপর বেলচা দিয়ে ঘরের কোণে রাখা সমস্ত কাঠের গুঁড়ো তুলে বরফের উপর ফেললো। কোণটা খালি হতে সেখানে মেঝের উপর বাবার মতো করে 3 ইঞ্চি ফাঁক দিয়ে দিয়ে বরফখণ্ড বসালো 3 ইঞ্চি পুরু কাঠের গুঁড়োর উপর। তারপর সেগুলোর ফাঁকে আট করে কাঠের গুঁড়ো ঠেসে দিয়ে সমস্ত বরফ ঢেকে দিল 3 ইঞ্চি পুরু কাঠের গুঁড়ো দিয়ে। যতটা সম্ভব দ্রুত কাজ করছে ওরা, কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই আরো বরফখণ্ড নিয়ে ফিরে এসেছে বাবা। প্রথম আনা বরফগুলোর উপর আবার 3 ইঞ্চি ফাঁক করে চাই বসিয়ে দিয়েই ছুটছে আরো আনতে। দুই ভাই কাঠি দিয়ে গুটিয়ে প্রতিটি ফাঁকে কাঠের গুঁড়ো ঠাসছে। তারপর কাঠের গুঁড়োর গাদা বেলচা দিয়ে তুলছে উপরের দিকে, ছড়িয়ে দিচ্ছে 3 ইঞ্চি পুরু করে। কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই ববস্লেড ভর্তি বরফের চাই নিয়ে ফিরে আসছে বাবা। আবার সাজিয়ে দিয়ে চলে যাচ্ছে আরো আনতে। সিকিভাগ কাজ হতে দুপুর গড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর আবার চলল কাজ সন্ধ্যায় দৈনন্দিন কাজ শুরু হওয়া পর্যন্ত। পরপর আরো 2 দিন চলল বরফ ঘরের কাজ। তৃতীয় দিন সন্ধ্যায় ছাদ সমান উঁচু বরফের উপর কাঠের গুঁড়ো দেওয়ার পর শেষ হলো কাজ। আগামী একটা বছর থাকবে এই বরফ। গ্রীষ্মকালেও যতই গরম পড়ুক না কেন, কাঠের গুঁড়োর নিচে এই বরফের চাই গলবে না একটুও।
যে কোনো সময় আইসক্রিম বা লেমনেড বানাতে বরফের প্রয়োজন হলেই এখান থেকে খুঁড়ে নেওয়া যাবে। শনিবারটা পছন্দ করে না আলমানজো, কারণ শনিবারই হচ্ছে গোসলের দিন। সাপারের পর জামা কাপড় টুপি দস্তানা পরে গোসলের পানি আনবার জন্য বেরোতে হয় রয়্যাল আর আলমানজোকে। বড় একটা বালতি নিয়ে রেইন ওয়াটার ব্যারেলের পাশে রাখতে হয়। তারপর জমাট বরফ ভেঙে ঢেলে নিতে হয় পানি। এক শনিবার আলমানজোর মাথায় একটা বুদ্ধি এলো। বাড়ির ছাদে জমাট বেঁধে রয়েছে বরফ, ওগুলো নামানো গেলে ব্যারেল থেকে একটু একটু করে পানি বের করবার দরকার হতো না। রান্নাঘরের ছাদের কিনার থেকে ঝুলে আছে বরফ। হাত বাড়িয়ে ধরে টান দিল আলমানজো, কিন্তু শুধু আগাটা ভেঙে আসে। কুড়াল তুলে নিয়ে দুই হাতে ধরে মারল আলমানজো বরফের গায়ে। হুড়মুড় করে হিমবাহের মতো নেমে এলো এক রাশ বরফ। এতই প্রচণ্ড আওয়াজ হলো যে ছুটে এলো রয়্যাল। আমাকে দাও, আমাকে দাও! কে শোনে কার কথা? আবার কুঠার চালালো আলমানজো। আগের চেয়েও জোরে আওয়াজ হলো। আরো বেশিক্ষণ ধরে নামলো বরফের ধস। আবার চাইলো রয়্যাল কুঠারটা। ও, ও নামাবে ধস? তুমি তো আমার চেয়ে বড়, তুমি হাত দিয়ে করো না। দুই হাতে বরফে ঘুষি মারল রয়্যাল। আলমাঞ্জো চালালো কুঠার। এবার মনে হলো যেন নরক ভেঙে পড়ছে। আনন্দে চিৎকার করছে আর পাগলের মতো ছাদ থেকে নামাচ্ছে বরফের ধস। ছোট বড় নানান আকৃতির বরফ পড়ে টাল হচ্ছে উঠানে। ছাদের দিকে তাকালে মনে হচ্ছে কয়েকটা দাঁত খসে পড়েছে ওটার। প্রাণপণে চেঁচাচ্ছে উল্লসিত দুই ভাই, আর বিকট শব্দে নামাচ্ছে বরফের ঢল। হঠাৎ খুলে গেল রান্নাঘরের দরজা। আয় হায়! চেঁচিয়ে উঠল মা। রয়্যাল আলমানজো, জখম হয়েছ কেউ? না মা, মিনমিন করে বলল আলমানজো। ব্যাপারটা কি? কি করছো তোমরা? গোসলের পানির জন্য বরফ পাড়ছি মা। বোঝাতে চায় খেলা নয়, কাজই করছে ওরা। বাপরে, কি আওয়াজ! বরফ পাড়ছো ভালো কথা, তাই বলে কোমাঞ্চিদের মতো চেঁচাতে হবে? না মা, বলল আলমানজো। ঠান্ডায় খটখট আওয়াজ করলো মায়ের দুপাটি দাঁত। বন্ধ করে দিল দরজা। চুপচাপ বরফ গড়িয়ে বালতি ভর্তি করলো ওরা। এতই ভারী হলো যে দুজনে মিলে অনেক কষ্টে টেনে হিঁচড়ে দরজার কাছে নিল। চুলোর উপর বসাতে সাহায্য লাগলো বাবার। পানি গরম হতেই রান্নাঘরের কাজ শেষ করে বেরিয়ে গেল মা। এবার গোসল। গরম রান্নাঘরে একের পর এক গোসল ছাড়ে ওরা। শুরু হয় আলমানজোকে দিয়ে, কারণ গোসলে ওরই সবচেয়ে বেশি আপত্তি। গোসলের পর বাইরে বেরুলে ঠান্ডা লেগে যাবে, তাই অ্যালিস এসে আলমানজোর বাথটাব খালি করে ধুয়ে নিজের জন্য পানি ভরবে। তারপর ইলাইজা জেন, রয়্যাল এবং মা একে একে সবার গোসল হয়ে গেলে মার বাথটবের পানি বাইরে ফেলে নতুন পানিতে গোসল সারবে বাবা, এবং সেই পানি বাইরে ফেলা হবে পরদিন সকালে। আলমানজোর গোসল ঠিকমতো হয়েছে কিনা সেটা পরীক্ষা করাতে হয় মাকে দিয়ে। কান, ঘাড়ের পিছন, চিবুকের নিচে ময়লা পাওয়া না গেলে জড়িয়ে ধরে আদর করবে মা। বলবে, এবার যাও লক্ষ্মী ছেলের মতো বিছানায় গিয়ে ওঠো। একটা মোম ধরিয়ে ঠান্ডা সিঁড়ি বেয়ে প্রায় দৌড়ে উপরে নিজের বিছানায় চলে যায় আলমানজো। মোমটা নিভিয়েই ঝাঁপিয়ে পড়ে নরম বিছানায়। প্রার্থনা শুরু করে, কিন্তু শেষ করবার আগেই ঢলে পড়ে গভীর নিদ্রায়। পরদিন দুই বালতি ভরা ফেনাইল দুধ নিয়ে রান্নাঘরে ঢুকে আলমানজো দেখল প্যানকেক বানাচ্ছে মা। আজ রোববার। চুলোর ধারে নীল রঙের বড় থালাটায় মোটাসোটা সসেজ কেক রয়েছে। অ্যাপেল পাই কাটছে ইলাইজা জেন, আর অ্যালিস ওটমিল ঢালছে ডিশে। চুলোর পেছনে একটা থালায় 10টা প্যানকেকের পাহাড় ক্রমেই উঁচু হচ্ছে। স্মোকিং গ্রিডলে এক একবার প্যানকেক তৈরি হচ্ছে, আর একটা করে সাজিয়ে দিচ্ছে মা 10টা পাহাড়ের মাথায়। তারপর প্রচুর পরিমাণে মাখন আর ম্যাপল সুগার ঢালছে ওগুলোর উপর। মাখন আর চিনি গলে গিয়ে ঢুকে পড়ছে ফুলে ওঠা প্যানকেকের ভিতর।
কুড়মুড়ে কিনারা উপচে নেমে আসছে নিচে। যতক্ষণ না মালাই আর চিনি দিয়ে সবার জই খাওয়া শেষ হচ্ছে, ততক্ষণ মা প্যানকেক তৈরি করতে থাকবে। প্লেটটা টেবিলে আসা মাত্র সবাই ঝাঁপিয়ে পড়বে ওর উপর। আলমান্জো তো খায় একেবারে নেশাগ্রস্তের মতো। যতক্ষণ না চেয়ার পেছনে ঠেলে উঠে পড়ে মা। আয় হায়, আটটা! জলদি, জলদি করো সবাই! বাদামি ঘোড়া দুটোকে ঝেড়ে মুছে ভদ্রস্ত করে তোলে বাবা। আলমান্জো স্লের ধুলো ঝাড়ে, রয়্যাল রূপ বাঁধানো লাগাম মুছে ঝকঝকে করে। ঘোড়াগুলো স্লেতে জুতে, ওরা যে যার রোববারের পোশাক পরে নেয়। রয়্যাল আর আলমান্জোর পোশাক সাদামাটা, কিন্তু বাবা, মা আর বোনদের পোশাক খুবই চমৎকার, মেশিনে বোনা দামি কাপড়ের তৈরি। সবাই উঠে বসলে মহিষের চামড়া দিয়ে ঢাকা হয় ওদের হাঁটু, পায়ের কাছে থাকে গরম ইট। স্লেজ চলতে শুরু করলে আলমানজোর আনন্দ আর ধরে না। বাতাসের বেগে ছোটে ওরা, রোদ লেগে চকচক করে ঘোড়া দুটোর গা। ঘাড় বাঁকিয়ে তৃপ্ত ভঙ্গিতে ছোটে ওরা তুষার মারিয়ে। লাগাম হাতে সোজা হয়ে বসে থাকে বাবা, গর্বিত ভঙ্গিতে এদিক ওদিক চায়। ঘোড়াগুলোকে ছুটতে দেয় যত জোরে ওদের খুশি। বুকের ভিতর খুশির পুলক অস্থির করে তোলে আলমান্জোকে। 5 মাইল দূরে মেলন শহর। ওরা পৌঁছে যায় আধ ঘন্টার মধ্যেই। ঘোড়াগুলোকে গির্জার আস্তাবলে রেখে ওদের পিঠে কম্বল চাপিয়ে যখন ওরা গির্জার প্রথমে ধাপে পা রাখে, ঠিক তখনই বাজতে শুরু করে গির্জার ঘন্টা। আলমান্জো যখন ভাবে অনেক অনেক বড় হলে তবেই বাবার মতো এরকম লাগাম ধরে স্লে চালাতে পারবে, তখন কেমন যেন ছটফট করে ওঠে ওর মনটা। 2 ঘন্টা বসে থাকতে হয় গির্জায় প্রিচারের সৌম্য চেহারার দিকে চেয়ে। চোখ সরালে পরে ফেরার পথে বকে বাবা। আলমান্জো বোঝে না, বাবা নিজের চোখ না সরিয়ে কি করে বোঝে যে ও অন্যদিকে তাকিয়েছিল, কি করে যেন ঠিকই টের পায় বাবা। প্রার্থনা শেষ হলে বাইরের রোদে বেরিয়ে আসে ছেলেরা। দৌড়ঝাঁপ, হাসাহাসি বা জোরে কথা বলা নিষেধ, কিন্তু নিচু গলায় কথা বলায় কোনো বারণ নেই। চাচাতো ভাই ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা হয় আলমান্জোর প্রত্যেক রোববার। ফ্র্যাঙ্কের বাবা ওয়েসলি আঙ্কেলের পটেটো স্টার্চ মিল আছে, শহরেই থাকে। ফ্রাঙ্কো সেজন্য শহরের ছেলেদের মতো হয়ে গেছে, ওদের মতোই চালচলন। এই রোববার দোকান থেকে কেনা সুন্দর একটা টুপি পরে এসেছে ও। মেশিনে তৈরি নিখুঁত টুপিটার কান ঢাকবার ফ্ল্যাপ দুটো চিবুকের নিচে যেমন বোতাম দিয়ে আটকানো যায়, তেমনি ইচ্ছে করলে উপর দিকে তুলে মাথার উপরও আটা যায় বোতাম। খাস নিউ ইয়র্ক সিটির তৈরি জিনিস, মিস্টার কেসের দোকান থেকে কিনে দিয়েছে ওর বাবা। এত সুন্দর টুপি জীবনে দেখেনি আলমানজো। ওর মনে হলো ওরকম একটা টুপি পেলে হতো, কিন্তু রয়্যাল বলল ওটা একেবারে বাজে টুপি। ফ্র্যাঙ্কে বলল ইয়ার ফ্ল্যাপগুলো মাথার উপর বোতাম দিয়ে আটকানোর কি মানে? মাথার উপর কারো কান আছে নাকি? আলমানজো বুঝে ফেলল ওই রকম একটা টুপি রয়্যালেরও খুব দরকার। দাম কত এটার? জিজ্ঞেস করল আলমানজো। গর্বের সঙ্গে জবাব দিল ফ্র্যাঙ্ক, 50 সেন্ট। আলমানজো বুঝল ওটা ওর আয়ত্তের বাইরে। মায়ের বানানো টুপি যেমন গরম, তেমনি পরতে আরাম। ফ্যান্সি টুপির পিছনে এত পয়সা নষ্ট করা নির্বুদ্ধিতা। 50 সেন্ট মানে তো অনেক টাকা। আমাদের ঘোড়াগুলোকে দেখেছ? বলল সে। হ্যাঁ, ওগুলো তোমাদের নাকি? নাক ছিটকাল ফ্র্যাঙ্ক। ওগুলো তোমাদের বাবার ঘোড়া। ঘোড়া তো দূরের কথা, একটা কোল্টও তো নেই তোমার। একটা কোল্ট পাবো আমি, বলল আলমানজো। কবে? কখন? বিদ্রূপের হাসি এসে জানতে চাইল ফ্র্যাঙ্ক। ইলাইজা জেন পিছন ফিরে ডাকল, চলে এসো আলমানজো, বাবা ঘোড়া জুটছে। বোনের পিছু পিছু ছুটল আলমানজো, কিন্তু পিছন থেকে চাপা কণ্ঠে বলল ফ্র্যাঙ্ক, পাবে না, পাবে না, কোল্টও জুটবে না তোমার কপালে। স্লেতে উঠে বসলো আলমানজো, ভাবল কবে বড় হবে ও, কবে যা খুশি তাই পাবে। যখন আরো ছোট ছিল
মাঝে মাঝে ওকে লাগামের প্রান্ত ধরতে দিয়েছে বাবা, কিন্তু এখন তো ও আর ছোট নেই। ও নিজে চালাতে চায়, একা। বুড়ো ঘোড়াগুলোকে দলাই মালাই বা ব্রাশ করতে দেয় ওকে বাবা আজকাল। এমনকি জমিতে মই দেওয়ার সময় চালাতেও দেয়। কিন্তু এই ঘোড়াগুলো কিংবা কোল্ডগুলোর স্টলে ঢুকবারও হুকুম নেই। বড়জোর কাছে পিঠে কেউ না থাকলে ওদের নাকে হাত বুলিয়ে বা কপাল চুলকে দেওয়ার সাহস পেয়েছে ও। বাবার কড়া হুকুম, তোমরা কোল্ডগুলোর কাছ থেকে দূরে থাকবে। 5 মিনিটেই ওরা এমনই বিগড়ে যেতে পারে যে মাসের পর মাস খেটেও সে দোষ সারানো যাবে না। রোববার বাড়ি ফিরে সপ্তাহের সেরা ডিনার খায় ওরা। তারপর ইলাইজা জেন আর অ্যালিস থালা বাসন ধোয়, কিন্তু বাবা মা রয়্যাল বা আলমাঞ্জো কিচ্ছু করে না। আজ যে রোববার, কাজ করা নিষেধ। বিকেল পর্যন্ত চুপচাপ বসে থাকতে হয় ওদের গরম ডাইনিং রুমে। মা বাইবেল পড়ে, ইলাইজা জেন কোনো বই পড়ে, বাবা বসে বসে ঝিমায়। হঠাৎ ঝাঁকি খেয়ে চমকে সোজা হয়ে বসে, আবার ঝিমায়। রয়্যাল বসে বসে কাঠের চেইনটা নাড়াচাড়া করে। অ্যালিস জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, আর আলমান্জো চুপচাপ বসে দেখে সবাইকে। কিছু করবার উপায় নেই। রোববার, কাজও করতে পারবে না, খেলতেও পারবে না। গির্জায় যাবে আর বাসায় ফিরে চুপচাপ বসে থাকবে। সন্ধ্যায় গোলাবাড়িতে নিত্যদিনের কাজের সময় হলে হাঁফ ছেড়ে বাঁচে আলমান্জো। বরফঘর তৈরিতে এতই ব্যস্ত ছিল যে বাছুর দুটোকে আর কোনো ট্রেনিং দেওয়ার সময় পায়নি আলমান্জো। তাই সোমবার সকালে বাবাকে বলল, আজ আর স্কুলে যাব না বাবা। বাছুর দুটোকে সময় না দিলে যা শিখিয়েছি সব পড়া ভুলে যাবে। কয়েক সেকেন্ড দাড়ি ধরে টানলো বাবা, চোখ মিটমিট করলো। তারপর বলল, মনে হচ্ছে স্কুলে না গেলে ছোট ছেলেরাও পড়া ভুলে যেতে পারে। এ কথা ভাবিনি আলমান্জো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবে ওই বাছুরদের চেয়ে অনেক বেশি দিন ট্রেনিং পেয়েছি আমি। তাছাড়া আমার চেয়ে তো ওরা বয়সে ছোট। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো বাবা, দাড়ির ফাঁকে হাসির আভাস। মা বলল, থাক না আজ বাড়িতে। একদিন স্কুলে না গেলে আর কত ক্ষতি হবে। তাছাড়া ও ঠিকই তো বলেছে, বাছুর দুটোকে পোষ মানানো দরকার। অনুমতি পেয়েই ছুটে গেল আলমান্জো গোলাঘরে। বাছুর দুটোকে বাইরে বের করে এনে নিজে নিজেই জল চাপালো ওদের কাঁধে। বোপিন এঁটে দিয়ে স্টারের ছোট্ট শিঙে দড়ি বাঁধলো। তারপর সারাটা সকাল গোলা প্রাঙ্গণে একটু একটু করে পিছালো। গিরাপ আর ওয়াও বলে চেঁচালো। গিরাপ বললেই আগ্রহের সঙ্গে এগিয়ে আসে ওরা, আর ওয়াও বললেই থেমে দাঁড়িয়ে ওর দস্তানা পরা হাত থেকে গাজর নিয়ে চিবায়। মাঝে মধ্যে এক আধটা কাঁচা গাজর নিজেও মুখে পুরছে ও। দুপুর হলে বাবা বলল, আজকের মতো যথেষ্ট হয়েছে। বিকেলে ওকে শিখিয়ে দেবে কি করে চাবুক বানাতে হয়। ডিনারের পর ওকে নিয়ে জঙ্গলে গিয়ে মুজউড গাছের কয়েকটা ডাল কাটলো বাবা। উডশেডের উপরে বাবার কাজের ঘরে এনে রাখলো আলমান্জোগুলো। ডালগুলোর গা থেকে সরু ফিতের মতো ছাল কিভাবে ছড়াতে হয় দেখিয়ে দিল বাবা। তারপর শেখালো কি করে বিনুনি করতে হয়। 5টা লম্বা ফিতের গোড়া প্রথমে কষে বাঁধতে হবে, তারপর আটো করে বুনতে হবে ওগুলো, যেন গোল হয় চাবুকটা। সারাটা বিকেল বাবার পাশে বসে যত্নের সঙ্গে বুনল ও মজুদের ছালগুলো। নাড়াচাড়ায় বাইরের চামড়াটা খসে পড়ে ধপধপে সাদা দেখাচ্ছে এখন চাবুকটা। চাবুক তৈরি হওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেল। এখন দৈনন্দিন কাজগুলো সারতে হবে। পরদিন থেকে আবার স্কুল। কিন্তু রোজ সকালেই হিটারের পাশে বসে একটু একটু করে বুনে 5 ফুট লম্বা করে ফেললো ও চাবুকটা। এবার বাবার জ্যাকনাইফটা দিয়ে চেঁচে সুন্দর একটা হ্যান্ডেল বানিয়ে ফেললো চাবুকের জন্য। তারপর ওই ছালেরই সরু একটা ফিতে দিয়ে শক্ত করে বাঁধলো চাবুকের গোড়াটা হ্যান্ডেলের মাথায়। ব্যাস, চাবুক তৈরি।
আগামী গ্রীষ্মে মুচমুচে হয়ে যাওয়ার আগ পর্যন্ত চমৎকার কাজ চলবে এই চাবুকে। ২-৩ দিন প্র্যাকটিস করেই বাবার ব্ল্যাক স্নেক চাবুকের সামনেই জোরে আওয়াজ তুলতে পারে ও নিজের চাবুকটাতে। এইবার ও বাছুর দুটোকে শেখাতে পারবে হ বললে যেতে হয় বামে, আর ঘি বললে ডাইনে। এরপর থেকে প্রতি শনিবার সকালে স্টার ও ব্রাইটের ক্লাস নেওয়া শুরু করলো ও গোলা প্রাঙ্গণে। তবে ভুলেও কখনো মারে না ওদের। শুধু ফটাস করে পটকা ফোটানোর আওয়াজ করে ওদের কানের পাশে। ও জানে ওর দ্বারা যে ওদের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাসটা জন্মানো দরকার বাছুর দুটোর মনে। যতই ভুল করুক, ধমকও দেয় না কখনো। ধৈর্যের সঙ্গে শান্ত নরম ভঙ্গিতে শেখায় ও। কারণ ওকে একবার ভয় পেতে শুরু করলে জীবনে কখনো আর খুশি মনে আগ্রহ নিয়ে কাজ করতে পারবে না ওরা। এখন আর সামনে দাঁড়িয়ে গাজরের লোভ দেখাতে হয় না। গিডাপ আর ওয়াও ভালো মতোই শিখে নিয়েছে বাছুর দুটো। যখন গি বলছে ঠিক সেই মুহূর্তে স্টারের কানের পাশে পটকা ফাটানো আওয়াজ তোলে চাবুক দিয়ে। ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করে স্টার, ফলে ডাইনে ঘুরে যায় দুজনেই। সঙ্গে সঙ্গে হুকুম দেয় ও। গিডাপ কিছু দূর সোজা চলবার পর ব্রাইটের কানের পাশে চাবুক ফুটিয়ে চেঁচিয়ে বলে, হ। আওয়াজ থেকে বাঁচবার জন্য ব্রাইট ঘুরে যায় বাঁদিকে। ফলে স্টারকেও ঘুরতে হয়। কখনো সখনো কথা নেই বার্তা নেই, হঠাৎ লাফিয়ে উঠে দৌড় শুরু করে বাছুর দুটো, সম্ভবত খেলবার আনন্দে। আলমান্জো যতই ওয়া বলে চেঁচাক, থামে না ওরা। তখন আবার প্রথম থেকে ট্রেনিং শুরু করে ও। দীর্ঘক্ষণ গিড আপ আর ওয়াও প্র্যাকটিস করায়। একদিন সকালে খুবই খোশ মেজাজে ছিল। কানের পাশে ফটাস আওয়াজ হতেই দৌড় শুরু করলো স্টার আর ব্রাইড। ব্যা ব্যা ডাক ছেড়ে প্রাঙ্গণময় ছুটে বেড়াচ্ছে। আলমাঞ্জো সামনে দাঁড়িয়ে ওয়াও ওয়াও বলে থামাবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ওকে ধাক্কা দিয়ে তুষারে ফেলে দিয়ে দৌড়াতেই থাকলো। সেদিন যেন ওরা ওর কোনো কথাই শুনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। রাগে কাঁপছে ও। দুঃখে পানি বেরিয়ে এসেছে চোখ দিয়ে। ইচ্ছে হলো লাথি মেরে ওগুলোকে গালি দেয়, চাবুকের হাতলটা ঠুকে দেয় ওদের মাথায়। কিন্তু এসবের কিছুই করল না আলমানজো। চাবুক রেখে স্টারের শিঙে রশি বাঁধল। আবার শুরু করলো প্রথম থেকে। গিরাপ, ওয়াও। ঘটনাটা বাবাকে একসময় খুলে বলল আলমানজো। ভেবেছিল ওর ধৈর্য দেখে বাবা হয়তো কোলগুলোকে দলাই মালাই না হোক, অন্তত চিরুনি দিয়ে আছড়ে দেওয়ার অনুমতি দেবে ওকে। কিন্তু বাবা ওদিক দিয়েই গেল না। বলল, হ্যাঁ বাপ, খুব ধৈর্য দরকার। এভাবেই চালিয়ে যাও। দেখবে দারুণ একজোড়া ষাঁড় হয়েছে ও দুটো। ঠিক পরের শনিবার ওর প্রতিটা নির্দেশ মেনে চলল স্টার ও ব্রাইড। এতই বাধ্য যে চাবুক ফোটানোর কোনো দরকারই পড়ছে না। যা বলে তাই করে। তবু ফটাফট আওয়াজ করলো ও, ভালো লাগে বলে। সেদিনই ফরাসি দুই ছেলে পিয়েক আর লুই এলো আলমানজোর সঙ্গে দেখা করতে। পিয়েকের বাবা হচ্ছে লেজিজন, লুইয়ের বাবা ফ্রেঞ্চ জো। অনেক ভাই বোনের সঙ্গে ওরা বনের মধ্যে ছোট ছোট ঘর বানিয়ে থাকে, আর সারাক্ষণ শিকার, মাছ ধরা আর জাম কুড়ানো নিয়ে মত্ত থাকে। স্কুলে যেতে হয় না ওদের। তবে প্রায়ই আসে ওরা আলমানজোর কাছে, কখনো কাজে, কখনো খেলতে। আলমানজোর বাছুর ট্রেনিং দেওয়া দেখল ওরা কিছুক্ষণ। আজ ওর প্রতিটা নির্দেশ মেনে চলছে স্টার আর ব্রাইড। তাই হঠাৎ আলমানজোর মাথায় একটা বুদ্ধি খেলল। জন্মদিনে পাওয়া সুন্দর হ্যান্ডস্লেটটা বের করে এনে বাছুরদের জোয়ালের সঙ্গে কায়দা করে জুতে নিল। এখন স্টার আর ব্রাইড চললে হ্যান্ডস্লেটটাও চলবে পিছন পিছন। লুই, তুমি উঠে পড়ো স্লেডের উপর, বলল আলমানজো। না, আমি সবার বড়, বলে লুইকে ঠেলে সরিয়ে দিল পিয়ে। আমি চড়বো আগে। তোমার এখন না ওঠাই উচিত, বলল আলমানজো। বেশি ভারী ঠেকলে ঘাবড়ে গিয়ে ছুট দিতে পারে বাছুরগুলো। লুই হালকা তো, ওকেই আগে উঠতে দাও। আমি উঠবো না, বলল লুই। আরে উঠে পড়ো, উঠে পড়ো।
তাগাদা দিল আলমানজো। না, লুইয়ের সাফ জবাব। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছে ও, বলল পিয়ে। ভয় না, বলল লুই। আমার ওঠার ইচ্ছে নেই। আসলে ও ভয় পেয়েছে। টিটকারির ভঙ্গিতে হাসল পিয়ে। হ্যাঁ, ঠিক বলেছ। ভয়েই এমন করছে, বলল আলমানজো। লুই ঘোষণা করল, একটুও ভয় পায়নি সে। আলমানজো আর পিএফ মানবে না সে কথা। ওরা ওকে ভীতু বিলাই বলল, খোকন সোনা বলল, আম্মুর আদরের দুলাল বলল। কাজেই শেষ পর্যন্ত লুইকে উঠতে হলো স্লেডে, অতি সাবধানে। চড়াত করে চাবুক ফোটালো আলমানজো, বলল, কি ডাক? স্টার আর ব্রাইট রওনা হয়েই থেমে গেল। ঘাড় বাঁকিয়ে দেখবার চেষ্টা করছে পিছনে ভারী ভারী লাগে কেন, কিন্তু আলমানজোর কড়া নির্দেশ দিল, গিট আপ। এবার চলতেই থাকলো ওরা, থামলো না। পাশে পাশে হাঁটছে আলমানজো, চাবুক ফুটিয়ে চেঁচিয়ে উঠছে, গি। গোলা প্রাঙ্গণ পুরো চক্কর দেওয়ার আগেই পিছন থেকে দৌড়ে গিয়ে স্লেডে উঠে পড়ল বিয়ে। তারপরও শান্ত ভঙ্গিতে স্লেড টেনে চলল বাছুর দুটো। আলমানজোর আদেশ মেনে ডাইনে যায়, বায়ে যায়। গোলাবাড়ির গেট খুলে দিল এবার আলমানজো। চট করে স্লেড থেকে নেমে পড়ল পিয়েক আর লুই। পিয়েক বলল, এই দিল দৌড়, পালাবে ওরা। আমি জানি কি করে এদের বশে রাখতে হয়, গম্ভীর কণ্ঠে বলল আলমানজো। দেখো তোমরা। স্টারের পাশে গিয়ে চাবুক ফুটিয়ে চেঁচিয়ে উঠল সে, গির আপ। চলতে শুরু করলো স্টার ও ব্রাইট। ঘেরা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলো বাইরের জগতে। হ, চেঁচিয়ে বলল ও। একটু পরে বলল, গি। দিব্যি বাড়ির পাশ দিয়ে ওদের পথ দেখিয়ে নিয়ে চলে এলো রাস্তায়। ওয়াও বলতেই থেমে দাঁড়ালো ঠিক যেন বয়স্ক ষাঁড়। আলমানজোর দক্ষতায় মুগ্ধ ও বিস্মিত পিয়েক আর লুই এবার ছুটে গিয়ে উঠে পড়ল স্লেডে। ওদের একটু পিছিয়ে বসতে বলে সবার সামনে উঠে বসল আলমানজো। ওকে ধরে থাকলো পিয়েক, আর পিয়েককে লুই। পিছনের দুজন পা দুটো দুপাশে উঁচু করে রেখেছে যাতে তুষারে বেঁধে না যায়। বাতাসে চাবুক ফুটিয়ে গম্ভীর চালে হুকুম দিল আলমানজো, গিড আপ। হঠাৎ খাড়া হয়ে উঠল স্টারের লেজ, ঠিক যেন দেখা দেখি খাড়া হয়ে গেল ব্রাইটের লেজও। পর মুহূর্তে লাফিয়ে উঠল ওদের পিছনের পাগুলো। ঝাঁকি খেয়ে ছুটল স্লেড ওদের পিছন পিছন। বে, ডাক ছাড়ল স্টার। বে, বে, জবাব দিল ব্রাইট। আলমানজোর নাকের কাছে দুলছে ওদের লেজ। উড়ন্ত খুরগুলো একটুর জন্য নাগাল পাচ্ছে না ওর দাঁতের। ওয়াও, প্রাণপণে চেঁচাচ্ছে আলমানজো। ওয়াও, ওয়াও। আর কিসের ওয়াও? যেন ওকে টিটকারি দিচ্ছে, এমনই সুরে ডেকে উঠল ব্রাইট। বে। জবাবে স্টার বলল, বে, বে। পাহাড় থেকে স্লেডে করে নামবার চেয়ে অনেক বেশি গতিতে ছুটছে বাছুর দুটো। দুপাশে গাছ আর তুষার ঝাপসা মতো দেখা যাচ্ছে। মাঝে মাঝেই শূন্যে উঠে যাচ্ছে স্লেড। দড়াম করে নিচে পড়লে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে ওদের। স্টারের চেয়ে ব্রাইট একটু বেশি জোরে দৌড়াচ্ছে, ফলে রাস্তা ছেড়ে সরে যাচ্ছে ওরা। কাত হতে শুরু করেছে স্লেড। হ হ বলতে বলতে ডাইভ দেওয়ার ভঙ্গিতে মাথা নিচু পা উঁচু অবস্থায় পড়ল আলমানজো পুরো তুষারের মধ্যে। আছড়ে পাছড়ে উঠে থো করে এক গাল তুষার ফেলল। সব চুপচাপ, রাস্তা ফাঁকা। স্লেড সহ উধাও হয়েছে বাছুরগুলো। পিয়েক আর লুই বেরোলো তুষারের নিচ থেকে। অনর্গল গাল বকে চলেছে লুই ফ্রেঞ্চ ভাষায়। নাক চোখ থেকে তুষার মুছে পিয়েক বলল, তুমি নাকি ওদের বশে রাখতে জানো? পালিয়েই তো গেল। অনেক দূরে একটা পাথরের দেয়ালের পাশে দেখা গেল গলা পর্যন্ত তুষারে ডুবে দাঁড়িয়ে আছে বাছুর দুটো। ওই দেখো, বলল আলমানজো, ওই যে ওরা, পালিয়ে যায়নি। দৌড়ে কাছে গিয়ে দাঁড়ালো আলমানজো। শুধু মাথা আর কাঁধের কুচ দেখা যাচ্ছে ওদের। বাঁকা হয়ে গেছে জোয়াল। নাকে নাক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওরা।
বড় বড় চোখ মেলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে পরস্পরের দিকে, যেন জানতে চায় ব্যাপারটা কি হলো। পিয়েক আর লুইয়ের সাহায্যে তুষার সরিয়ে জলটা সিধে করলো আলমান্জো। তারপর সামনে দাঁড়িয়ে বলল, গিট আপ। কিছুটা আলমান্জোর আদেশ শুনে আর কিছুটা পিছন দিক থেকে পিয়েক ও লুইয়ের ধাক্কা খেয়ে উঠে এলো বাছুর দুটো রাস্তায়। গোলাবাড়ির দিকে রওনা হলো আলমান্জো ওদের নিয়ে। বরফ থেকে উদ্ধার পেয়ে খুশি মনেই চলল ওরা। প্রতিটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করছে, যেন কত বাধ্য। কিছুতেই আর স্লেডে উঠতে রাজি হলো না পিয়ের বা লুই। হাঁটতেই নাকি ভালো লাগছে ওদের। বাছুর দুটোকে স্টলে ঢুকিয়ে আলমান্জো এক মুঠ করে ভুট্টার দানা দিল। তারপর জোয়ালটা খড় দিয়ে ভালো মতো মুছে ঝুলিয়ে রাখলো জায়গা মতো। চাবুকটাও একটা পেরেকে ঝুলিয়ে রেখে বেরিয়ে এলো বাইরে। পিয়েক আর লুইকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেললো স্লেড নিয়ে। রাতে বাবা হঠাৎ জিজ্ঞেস করলো, আজ বিকেলে কোনো অসুবিধায় পড়েছিলে বাপ? না, বলল আলমান্জো। তবে বুঝতে পারলাম স্টার আর ব্রাইটকে গাড়ি টানা শেখাতে হবে আগে, তারপর বেরোনো যাবে ওদের নিয়ে। তারপর থেকে গাড়ি টানবার ট্রেনিং শুরু হলো ওদের গোলা প্রাঙ্গণে। দিন বড় হচ্ছে। এই সময়টাতেই পড়ে কনকনে শীত, কিন্তু পরিষ্কার বোঝা গেল বছর ঘুরছে। দক্ষিণ ও পশ্চিম ঢালের বরফ একটু যেন নরম হয়ে এলো। দুপুরে বাড়ির ছাদের জমাট বরফ গলে ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই সময় ম্যাপল গাছে রস আসে। এক সকালে সূর্য উঠবার আগেই মেপল বাগানের উদ্দেশ্যে রওনা হলো বাবা আলমাঞ্জোকে নিয়ে। দুজন দুটো কাঠের বাঁক তুলে নিল কাঁধে। বাবারটা বড়, আলমাঞ্জোরটা ছোট। বাঁকের দুমাথায় মজুরের ছাল দিয়ে পাকানো রশি ঝুলছে। রশির প্রান্তে একটা করে লোহার হুক। প্রতিটি হুকে আটকানো রয়েছে একটা করে বড়সড় কাঠের পাত্র। প্রতিটা ম্যাপল গাছের গায়ে ছোট্ট একটা গর্ত খুঁড়ে কাঠি লাগিয়ে রেখেছে বাবা আগে থেকেই। কাঠির প্রান্তে রয়েছে একটা করে পাত্র। ওই কাঠি বেয়ে সারা রাত ধরে রস গিয়ে জমেছে পাত্রগুলোতে। একের পর এক পাত্র থেকে নিজের বড় পাত্রে রস ঢেলে নিতে থাকলো আলমানজো। বাঘের দুটো পাত্রই ভর্তি হয়ে গেলে মস্ত এক কড়াইয়ের মধ্যে রস ঢেলে দিয়ে আবার ছুটছে এক গাছ থেকে আরেক গাছে, সংগ্রহ করছে রস। বাবাও তাই করছে। বিশাল কড়াইটা ঝুলানো আছে পাশাপাশি দুটো গাছের মোটা ডালে বাঁধা একটা কাঠের আড়া থেকে। নিচে শুকনো কাঠ জেলে গনগনে আগুন তৈরি করে ফেলেছে বাবা ইতোমধ্যেই। জাল দেওয়া হচ্ছে রস। সারাটা সকাল ছুটোছুটি করে ছোট পাত্র থেকে রস এনে ঢাললো আলমাঞ্জো লোহার বড় কড়াইয়ে। পিপাসা লাগলে ম্যাপলের মিষ্টি রস খেয়ে নেয় কিছুটা। দুপুরে বাবার সঙ্গে আগুনের ধারে বসে লাঞ্চ খেয়ে নিল আলমাঞ্জো। ফুটন্ত রস থেকে মিষ্টি গন্ধ আসছে। আগুনের আঁচে আরাম লাগছে, মনেই হচ্ছে না বাইরে প্রচণ্ড ঠান্ডা। খাওয়া শেষ হতে বাবা থাকলো রসের তদারকিতে, আর আলমঞ্জো চলল উইন্টার গ্রিন জামের সন্ধানে। দক্ষিণ ঢালে তুষারের নিচে এ সময়ে এক রকমের উজ্জ্বল লাল জাম পাওয়া যায় পুরো সবুজ পাতার ফাঁকে। দস্তানা খুলে খালি হাতে তুষার সরায় আলমাঞ্জো, কোথাও একটু লালের আভাস দেখতে পেলেই গোছা গোছা জাম তুলে মুখে পড়ে। ঠান্ডা জামগুলো কচমচ করে দাঁতের নিচে, সুগন্ধি রসে ভরে যায় মুখ। জামা কাপড়ের তুষার, আঙ্গুলগুলো ঠান্ডায় জমে যাওয়ার দশা। কিন্তু শেষ বিকেল পর্যন্ত পাগলের মতো তুষার ঘুরে চলল আলমাঞ্জো। সূর্যটা হেলে পড়তে আগুন নিভিয়ে ফেলল বাবা তুষারের ঢেলা ছুঁড়ে দিয়ে। প্রথম কিছুক্ষণ ফোঁস-ফোঁস করল বটে, প্রচুর বাষ্প ছাড়ল, কিন্তু অল্পক্ষণেই ঝিমিয়ে এলো আগুন। এবার ফুটন্ত সিরাপ ঢালল বাবা বাকের সঙ্গে আটকানো বড় পাত্রে। তারপর যে যার বাক কাঁধে তুলে বাড়ি নিয়ে এলো। রান্নার চুলোর উপর বসানো মায়ের পিতলের মস্ত কেতলিতে ঢেলে দিল ওরা বন থেকে আনা সিরাপ। এবার আলমাঞ্জো লেগে পড়ল দৈনন্দিন কাজে, আর বাবা গেল বাকি সিরাপ আনতে। রাতের খাওয়া শেষ হতে হতে চিনি জমানোর
উপযুক্ত হয়ে গেল সিরাপ। মা এবার কয়েকটা 4.5 সেরি দুধের বাটিতে ঢেলে রাখলো ওগুলো। সকালে উঠে দেখা যাবে শক্ত হয়ে জমে বাদামি রঙের মস্ত কয়েক চাকা গুড় হয়ে গেছে ওগুলো। মা ওগুলো ভাড়ার ঘরের উঁচু তাকে তুলে রাখবে সাজিয়ে। যতদিন রস ঝরল ততদিনই রোজ সকালে বাবার সঙ্গে গেল আলমান্জো। রস জাল দিয়ে সিরাপ নিয়ে ফিরল সন্ধ্যায়, আর প্রতিদিনই মস্ত কয়েক চাকা গুড় তৈরি করে তাকে সাজিয়ে রাখলো মা। আগামী 1 বছর চলবার মতো গুড় তৈরি হয়ে গেলে শেষ দিনের সমস্ত সিরাপ কয়েকটা জগে ঢেলে তলকুঠুরিতে রেখে দেওয়া হলো সারা বছর ব্যবহারের জন্য। স্কুল থেকে ফিরে আলমান্জোর মুখে গন্ধ পেয়ে হাউমাউ করে উঠল অ্যালিস। খুব উইন্টার গ্রিন জাম খাওয়া হচ্ছে, এটা ভয়ানক অন্যায়। ছেলেরা রস পারবে, মজা করে জাম খাবে, আর আমরা বুঝি খালি লেখাপড়াই করব। আলমান্জোর কাছ থেকে কথা আদায় করলো ও দক্ষিণ ঢালের ট্রাউট রিভারের দিকটায় ওকে না নিয়ে একা যাবে না। পরের শনিবার দুজনে মিলে প্রায় চষে ফেলল দক্ষিণের ঢাল। তুষারের নিচে লাল চোখে পড়লেই চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে ওরা। মুঠো মুঠো পড়ছে মুখে, একে অপরকে সাধছে, হাসছে প্রাণ খুলে। ফিরবার সময় এক গাদা পুরু সবুজ পাতা নিয়ে এলো আলমানজো। অ্যালিস সেগুলো ভরল বড় একটা বোতলে। মা সেই বোতলটা হুইস্কি দিয়ে ভরে রেখে দিল ভাড়ার ঘরে। কেক, বিস্কিটের সুগন্ধি হিসেবে ব্যবহার করা যাবে ভবিষ্যতে। বরফ গলতে শুরু করলো। ওক, ম্যাপল, বীচের ডাল গা থেকে ঝেড়ে ফেলল তুষার। সিডার, সুপ্রসও মুক্ত করলো নিজেদের। গোলাঘর আর বাড়ির ছাদ থেকে ফোঁটা ফোঁটা বরফ গলা পানি পড়ে নিচের তুষারে গর্ত করছিল বেশ কদিন ধরে। এবার হুড়মুড় করে ধসে পড়ল সব একই সঙ্গে। এদিক ওদিকে জেগে উঠছে ভেজা মাটি। দ্রুত দূর হয়ে যাচ্ছে তুষার ও বরফের চিন্তা। কদিন পর শেষ হয়ে গেল শীতকালীন স্কুল। এসে গেছে বসন্ত। এক সকালে বাজারের খোঁজ খবর নিতে গেল বাবা মেলন শহরে। দুপুরের আগেই ফিরে এসে গাড়ি থেকে চেঁচিয়ে খবর দিল, নিউ ইয়র্কের খরিদ্দাররা এসেছে শহরে আলু কিনতে। রয়্যাল দৌড়ালো 2 ঘোড়াকে ওয়াগনে জুতোতে। অ্যালিস আর আলমান্জো ছুটল উডশেড থেকে বাস্কেট আনতে। ওগুলো তলকুঠুরির সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে দিয়েই ধুপুর ধাপ করে নেমে এলো নিচে। শুরু হলো বাস্কেটে আলু বোঝাই করবার প্রতিযোগিতা, কে কার আগে ভরতে পারে। রান্নাঘরের সামনে বাবা ওয়াগন নিয়ে পৌঁছতে পৌঁছতে 2 বাস্কেট ভরে ফেলল ওরা। বাবা আর রয়্যালও যোগ দিল প্রতিযোগিতায়। ওরা দুজন বাস্কেট নিয়ে গিয়ে ভরছে ওয়াগনে। আলমান্জো আর অ্যালিস হাত চালাচ্ছে যত দ্রুত সম্ভব। ওরা ফিরে আসবার আগেই ভরে ফেলছে আরো 2 বাস্কেট। আলমান্জো শত চেষ্টা করেও অ্যালিসের সঙ্গে পারছে না। মেশিনের মতো চলছে অ্যালিসের 2 হাত। শরীরটা একবার পাক খেয়ে ঘুরছে আলুর গাদার দিকে, আবার ফিরছে বাস্কেটের দিকে। স্কার্টটা পুরো এক চক্কর ঘুরবার সুযোগ পাচ্ছে না, তার আগেই অন্যদিকে ফিরছে ও। লম্বা চুল সরাতে গিয়ে গালে দাগ লেগে গেছে, তাই দেখে হেসে উঠল আলমান্জো। তারপর অ্যালিসকে হাসতে দেখে বুঝল ওরও একই অবস্থা হয়েছে। অ্যালিস বলল, নিজের চেহারাটা আয়নায় একটু যদি দেখতে তাহলে আর হাসতে না। একের পর এক বাস্কেট ভরে চলল ওরা। 1 সেকেন্ডও অপেক্ষা করতে হলো না বাবা আর রয়্যালকে। ওয়াগন ভরে যেতেই বাবা ছুটল শহরের দিকে। বাবা ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। বাবাকে চারটে খেতে খেতে ওরা তিনজনই এবার ভরে ফেলল ওয়াগন। আবার চলে গেল ওয়াগন মেলনে। গোলাবাড়ির দৈনন্দিন কাজে সেদিন অ্যালিস সাহায্য করল রয়্যাল আর আলমান্জোকে। সাপার খেতে এলো না বাবা, ফিরল রাত করে। জেগে বসেছিল রয়্যাল। ক্লান্ত ঘোড়াগুলোর দলাই মালাই আর আঁচড়ানোর কাজে সাহায্য করল বাবাকে। পরদিন খুব ভোরে মোম জেলে সেই আলোয় ওয়াগন ভরে ফেলল ওরা। সূর্য উঠবার আগেই রওনা হয়ে গেল বাবা আলুর চালান নিয়ে। এভাবে চলল সারাটা দিন। তৃতীয় দিন
নিউ ইয়র্ক শহরের দিকে রওনা হলো আলু ভর্তি ট্রেন। বাবার সমস্ত আলু ট্রেনে উঠে গেছে ততক্ষণে। প্রতি বুশেল প্রায় পৌনে ১ মণ, $১ করে। আমাদের মোট হয়েছে ৫০০ বুশেল। রাতে খেতে খেতে বসে বলল বাবা মাকে, শীতের আগে তোমাকে বলেছিলাম না বসন্তকালে দাম বাড়বে অনেক। তার মানে $৫০০ জমলো আরো ব্যাংকে। বাবার বিচক্ষণতায় গর্বে বুকটা ভরে গেল আলমানজোর। বাবা জানে কি করে ভালো আলু ফলাতে হয়, জানে কখন গুদামে রেখে দিতে হয়, কখন বিক্রি করতে হয়। বাহ, চমৎকার! খুশি হয়ে বলল মা। একটু পরেই বলল আবার, যাক, জায়গাটা খালি হয়েছে যখন, কাল সকাল থেকে লেগে পড়ব আমরা ঘর পরিষ্কারের কাজে। ঘর পরিষ্কারের কাজ ভালো লাগে না আলমানজোর। কার্পেটের চারপাশে গাঁথা পেরেকগুলো তুলতে হবে প্রথমে, তারপর বাইরে নিয়ে গিয়ে ঝোলাতে হবে কাপড় শুকানোর রশিতে, তারপর লম্বা লাঠি দিয়ে দমাদম পিটাতে হবে যতক্ষণ না ধুলো বেরোনো বন্ধ হয়। গোটা বাড়ির সবকিছু নাড়াচাড়া হবে এই সুযোগে, ঘষে মেজে চকচকে করা হবে। সমস্ত পর্দা আর কম্বল ধোলাই হবে। পালকের লেপ তোশক বাইরে বের করে রোদে দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ের উপর থাকতে হবে আলমানজোকে। এই পানি তুলছে পাম্প করে, ওই ছুটছে কাঠ আনতে। কাঠের মেঝে ঘষা মাজা হয়ে গেলে পরিষ্কার শুকনো খড় এনে বিছাতে হবে প্রত্যেকটা ঘরে। তারপর কার্পেট বিছানো হয়ে গেলে টান টান করে ধরে পেরেক মারতে হবে চারপাশে। কয়েকদিন কেটে গেল তলকুঠুরিতেও। রয়্যালের সঙ্গে তরকারির বাক্সগুলো খালি করলো। পচা আপেল, গাজর আর শালগম আলাদা করে ভালোগুলো সাজিয়ে রাখলো নতুন বাক্সে। তারপর জগ, জার, বাস্কেট যা ছিল সব সরিয়ে রাখা হলো উডশেডে। এবার মেঝে দেয়াল সব মেজে ঘষে চুনকাম করা হলো গোটা তলকুঠুরি। আয় হায়! ওরা কাজ ছেড়ে উঠে আসতেই চেঁচিয়ে উঠল মা, কি চেহারা হয়েছে এক একজনের! দেয়ালে এক আধ ফোঁটা দিয়েছ, নাকি সব নিজেদেরই গায়ে? শুকিয়ে যেতেই ধপধপে সাদা দেখালো তলকুঠুরি। একে একে দুধের গামলা, মাঝখানের টব সব সাজিয়ে রাখা হলো, কোনোটা তাকের উপর, কোনোটা মেঝেতে। বাইরে ততদিন লাইল্যাক আর স্নোবলের ঝোপে ফুল এসেছে। সবুজ মাঠ ভায়োলেট আর বাটার কাপে ছেয়ে গেছে। পাখিরা বাসা তৈরি করছে। এবার চাষিরা মন দেবে মাঠের কাজে। ফার্মার বয়ের দ্বিতীয় পর্ব সবার কেমন লাগলো জানাবেন কমেন্টে। আলমানজোর খামার বাড়ির জীবন যেন প্রতিদিনই এক নতুন গল্প। শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আজকের গল্পের কোন অংশটা আপনাকে হাসিয়েছে বা অবাক করেছে। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।